আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা আলোচনা পর্বে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের হসপিটালিটি তথা আতিথেয়তা যে সেবা রয়েছে, পর্যটন যে খাত রয়েছে, পর্যটন যে শিল্প রয়েছে, সেই শিল্পটা আজকে যে পর্যায়ে এসেছে, সেই এতটুকু পথ চলায় যাদের অক্লান্ত পরিশ্রম, স্বপ্ন এবং বাস্তবতার যে এক মেলবন্ধন, যেটা আমরা এই মুহূর্তে দেখছি এবং অপার সম্ভাবনা হিসেবে আমরা নির্ধারণ করছি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে এই পর্যটন শিল্প যে এক সময় এবং খুব অতি অল্প কিছুদিনের মধ্যেই যে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে এক অনন্য অসাধারণ অবদান রাখবে, সেই পর্যটন সেক্টরের যারা পুরোধা ব্যক্তিত্ব, যাদের স্বপ্ন সারথি আমরা বলে থাকি, যাদের কারণে আজকে এই পর্যটন শিল্পটা এই পর্যন্ত এসেছে, তাদের একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, কথা বলবো। হ্যাঁ, আমার সামনে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আসলে আমরা কজনই বা তার নামে চিনি, কিন্তু তার সেই স্বপ্নের যেই প্রতিফলন ঘটেছে সেই প্রতিষ্ঠানগুলো এক নামে আমরা চিনি। আমি কথা বলবো বাংলাদেশের, বিশেষ করে কক্সবাজার, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা পরিচয় বিশ্বে। বাংলাদেশের এই কক্সবাজার সমুদ্র সৈকত, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতকে ঘিরে আমাদের যে পরিচয়, সেই পরিচয়টা যাদের অক্লান্ত পরিশ্রমে বিশ্ব দরবারে একটা পরিচয় হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই কক্সবাজারের প্রথম তারকা হোটেল সিগাল হোটেলের স্বপ্নদ্রষ্টা এবং সিগাল গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান জনাব মাসুম ইকবাল, তার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং তার সাথেই তার এই পুরো জার্নিটা নিয়ে একটা ঘরোয়া আলাপে আমি অংশ নেব। তার কাছে জানতে চাইব সব কিছু, তার এই বেড়ে ওঠা এবং হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যন্ত চলে আসা, সব কিছুই চেষ্টা করব আমি জানতে এবং তাই আপনাদের সাথে শেয়ার করতে। চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। স্যার, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে সামনে পেয়েছি। অনেক দিনের একটা প্রত্যাশা ছিল যে আপনার সাথে কথা বলবো, আপনার সম্পর্কে জানবো এবং আপনার মুখেই জানবো। এই যে এতটুকু পথ চলে আসা এবং একটা স্বপ্নের একটা প্রতিভু বলি অথবা যে সফলতা, সেই সফলতার দ্বার প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন। তো এই যে বিশাল জার্নিটা, এই জার্নি সম্পর্কে জানতে চাইবো। অবশ্য শুরুটা কি হবে, একেবারে আপনার বেড়ে ওঠা, পড়াশোনা, এই সবকিছু একটু জানতে চাচ্ছি। আমার বাবা সরকারি কাজ করতেন, সেই সুবাদে অনেকবার বদলি হওয়াতে আমি 10 বছরে 10টা স্কুলে পড়েছি। ইন্টারমিডিয়েট পড়েছি পাকিস্তানে, এরপরে গ্রাজুয়েশন করেছি বাংলাদেশ থেকে। পরবর্তীকালে বিলেতে যাই পড়াশোনা করার জন্য, ওখানে কিছুদিন থেকে আবার চলে আসি। তারপরে আমার পরিবার সহ আমেরিকায় মুভ করি, সেখানে বাচ্চাদের পড়াশোনার জন্য ওদেরকে ভর্তি করে দিই, ওদের সঙ্গে খানিকক্ষণ কিছুদিন থাকি। থাকবার পরে কিন্তু আমার মন সবসময় বাংলাদেশেই পড়ে থাকতো, সেই জন্য ওদেরকে রেখেই মাঝে মাঝে আমাকে আসতে হতো এখানে। তো মাঝখানে আর একটা কথা বলে রাখি, আমি ওদেরকে নিয়ে যাবার আগে শান্তিনগরে একটা ছোট্ট হোটেল আমি করি, যার নাম হোয়াইট হাউস হোটেল। তো ওটার একটা টান ছিল যে কি ব্যবসা কি হচ্ছে না হচ্ছে, ওই জন্য আমাকে মাঝে মধ্যে আসতে হতো। তারপরে আমি মনে করি যে এটা যদি এক্সপ্যান্ড করা যেত আর একটু বাড়ানো যেত পরিসর। তো সে কক্সবাজার আমাকে ছেলেবেলা থেকেই বেশ টানতো। আমি এসএসসি পাস করবার পরই কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। তো সেইখানে তো এই
দৃশ্যাবলী তো খুবই মনোমুগ্ধকর। তো ওখানে গিয়েছি। তারপরে আমাকে এক ভদ্রলোক পরবর্তীকালে বলেছেন যে কক্সবাজারের ডিসি সাহেব নাকি জমি দিচ্ছেন, বা মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জমি বরাদ্দ করা হচ্ছে। তো আমার প্রথমে বিশ্বাস হয়নি। তো আমি কয়েক সপ্তাহ দেরি করে আমি কক্সবাজার চলে যাই। চলে গিয়ে ডিসি সাহেবকে সরাসরি আমি জিজ্ঞেস করি। উনি বললেন, হ্যাঁ আমরা তো অনেক দিন হলো হোটেল মটল জোন করেছি, তো কেউ এটা কেনে না। তো আপনার টাকা পয়সা থাকলে আপনি সবগুলো প্লটই নিতে পারবেন। আমি বললাম, আমার তো এত টাকা পয়সা নেই, আমাকে আপনারা 3টে প্লট দেন। তো তারপরে অনেক রকম প্রতিবন্ধকতা ছিল, অনেক রকম সরকারি ব্যাপার স্যাপার ছিল, সেটা করতে হয়েছে। তাতে প্রায় 1.5-2 বছর লেগে গিয়েছিল। ভূমি সংস্কার বোর্ডের ক্লিয়ারেন্স লেগেছে, ওখান থেকে ক্লিয়ারেন্স এনে তারপরে আবার ভূমি মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স এনে আমি জমিগুলো বরাদ্দ পাই। তারপর তো আমার কাছে টাকা পয়সা খুবই সীমিত ছিল, তাই দিয়ে শুরু করি। মনে হয়েছে প্রথমে যে আর কিছু না হোক, রিসোর্ট বা হোটেল যদি নাই হয় তাহলে আমি একটা ঘর বানিয়ে থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা থেকে পরবর্তীকালে মনে হয়েছে একটা ব্যাংক থেকে যদি ঋণ টিন নিয়ে কিছু করা যায়। তো এর আগে তো আমার একটা ছিল, কি বলে, এক্সপেরিয়েন্স ছিল, হোটেল অভিজ্ঞতা তো রয়েছেই এই শান্তিনগরের জোটার। তো সেই জন্য আমি সোনালী ব্যাংকের কাছ থেকে কিছু ঋণ নিয়ে আমি ওটা শুরু করি। প্রায় 5-6 বছর লাগে কনস্ট্রাকশনে। 2002 সালের শেষের দিকে চালু করি। মাঝখানে একটু বলবো যে এখন তো আমরা একটা স্ট্রাকচার দেখছি কক্সবাজারে। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, প্রথম যখন আমি কিন্তু প্রথম আপনার কক্সবাজারে 5 স্টার হোটেল, 5 স্টার সমুদ্রের পাড়ে আর কোনো হোটেল ছিল না। আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে, আমি যখন প্রথম কক্সবাজার যাই তখন আগে ডলফিন মোড়ের ওখান থেকে যখন গাড়িটা যেত, তখন প্রথমেই কিন্তু এই সাগরের ঢেউটা আমরা দেখতে পেতাম। এখন অনেক কিছুর কারণে দেখা যায় না। তখন যখন গাড়ি টার্ন করতো তখন একটা দূর থেকে দেখা যেত সিঙ্গেল হোটেল। তখন একটা স্বপ্ন ছিল যে কবে এটা দেখতে যাব বা কেমন হয়, তখন ধারণা ছিল না। পরবর্তীতে তো অনেকবার আমি বেরিয়েছি আপনাদের কক্সবাজার সিঙ্গেল হোটেলে, এবং এখন কক্সবাজার আমার সেকেন্ড হোম বলা চলে, অ্যাড্রেসও বলা চলে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে এখন এক সুন্দর একটা কাঠামো দাঁড়িয়েছে, প্রথম থেকেই কি এই প্ল্যানটা এভাবেই ছিল? কিছুই ছিল না। না, আপনি যখন শুরু করেছিলেন কি ছোট কোনো ঘর করেছিলেন না এই স্ট্রাকচারে বা এই? আমি যখন হোটেলটা শুরু তো আমি প্ল্যান করে ডিসি অফিস থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে আমি শুরু করি। আচ্ছা, প্ল্যানটা কি নিজের কোনো না, আমি একজন আর্কিটেক্ট নিয়োগ দিই, উনি আমাকে কিছু পরামর্শ দেন এবং আমার সঙ্গে আমারও কিছু ইনপুট ছিল। তো সেই সব মিলিয়ে আমরা শুরু করি। এটা কেন প্রশ্ন করছি যে আপনারা তো অনেক দেশ ভ্রমণ করেছেন, দেখেছেন, বিশেষ করে এই কোস্টাল এরিয়া অথবা সি বিচ রিলেটেড যেসব হোটেলগুলি থাকে, তার মধ্যে দেখা যায় যে কক্সবাজারের মধ্যে অন্যতম আপনাদেরটা একেবারে, কারণ আপনাদেরটার একেবারে সামনেই ফ্রন্টেই হচ্ছে এই সি বিচ। তো এত সুন্দর একটা কাঠামো, সেই সুবিধাটা একটা সময়ের ব্যাপার আছে। কারণ আমি যখন গিয়েছি, ডিসি মহোদয় আমাকে বললেন যে আপনি তো এই 200টা প্লট আছে, আমাদের কেউ কেনে না, আপনি ঘুরে দেখেন, আমি আরডিসি সাহেবকে আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি, আপনি পুরো প্লটগুলো সব ঘুরে দেখেন, যে জায়গাটা আপনার পছন্দ সেখানেই আপনি নেন। তো আমি ওই ঘুরে ঘুরে ওই জায়গাটা পছন্দ করে ওখানে 3টে প্লট নিয়েছি। সেইটাই আমার অ্যাডভান্টেজ ছিল অন্যদের উপরে। তো একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড ছিল, অভিজ্ঞতা ছিল, যে সে থেকে এই পর্যন্ত আসা। এই যে জার্নিটা অনেক বড় একটা জার্নি। ধরেন এমনি আমলাতান্ত্রিক জটিলতা যেটা বাংলাদেশে হয়ে থাকে, এগুলি ছাড়া অন্য কোনো জটিলতা বা কি হবে কি হবে না, কারণ এটা তো আসলে দৃশ্যমান কোনো কিছু ছিল না। প্রাথমিকভাবে তো আমাদের কোনো ব্যবসায়ী ছিল না। এমনকি তখনকার সোনালী ব্যাংকের চেয়ারম্যান ওই আমার হোটেলে গিয়ে ঘুরে ঘুরে দেখেছেন, আমাকে দেখে টেকে আমাকে বললেন, মিস্টার মাসুম,
ইউ আর ওয়েল অ্যাহেড অফ ইউর টাইম। আপনি যে হোটেলটা করেছেন এটা এই সময়ের চাইতে অনেক অ্যাডভান্স। তো এখানে এখনও ভয় তো মানুষ আসে না যে এখানে আসলে অনেক পয়সা দিতে হবে। তো প্রথম 5 বছর আমরা কোনো গেস্টই ধরতে গেলে পাইনি, মানে 5% 10% অকুপেন্সি ছিল আমাদের। তাতে আমরা সোনালী ব্যাংকের পয়সা ঠিক মতো দিতে পারতাম না। পরবর্তীকালে যখন খুব খারাপ অবস্থা, হঠাৎ এই ট্রেনটা ঘুরে গেল, তখন লোকজন আসা শুরু করল। তো আল্লাহর রহমতে তারপরে আমরা একেবারে, আমার একটা পণ ছিল যে কোনোভাবে হোক আগে ব্যাংকের ঋণ শোধ করি। তো এই সঙ্গে সঙ্গে কয়েক বছরের মধ্যে আমরা ব্যাংকের পুরো ঋণ শোধ করে দিয়েছিলাম। আচ্ছা, এখন তো আমরা দেখতেই পাচ্ছি পাইওনিয়ার একটা হোটেল কক্সবাজারে, এবং সবাইকে লিড দিচ্ছে, এবং অনেক চেইন হোটেল, দেশীয় হোটেল অনেক হয়ে গেছে, জি, এবং খুব ভালো একটা অবস্থায় আছে। এরপরে আপনি চলে আসলেন এখানে, এই সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা, এটার একটু শুরুর গল্পটা। এখানে আমার ওই একজন কর্মচারী এইদিকে বাড়ি তার, তো সে দেখে যে আমি ওই জমি খুঁজতে যাই বিভিন্ন জায়গায়। তো সে আমাকে একদিন বলল যে স্যার, আপনি যদি আমাদের ওইদিকে কিছু করেন আমি জমি দিতে পারি, আমার ভাই আছেন তিনি ওই জমির ব্যবসা করেন। তো ও আমাকে নিয়ে সেই জায়গাটা দেখায়। তো আমার কাছে মনে হলো বেশ গ্রাম গ্রাম ভাব আছে, এবং বেশ পাহাড়, উঁচু নিচু জায়গা, মানে টেরেইনটা খুব সুন্দর। তা আমার পছন্দ হলো খুব। তারপরে আমরা শুরু করি পারচেজের, কিনবার চেষ্টা করি, ধীরে ধীরে আমরা কিনতে থাকি। এটা কি রিসোর্টের প্ল্যানিং কিনা? ইনিশিয়ালি তাই, হ্যাঁ। আচ্ছা, কিন্তু কখনো কি মনে হয়নি ঢাকার এত দূরে এরকম একটা অজপাড়া গায়ে একটা রিসোর্ট? আমার চরিত্রটাই ওই রকম। যখন ধরেন কক্সবাজারে আমি করতে গেছি, কত বাধা আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে, তারপরে এমনকি কক্সবাজারের প্রতিষ্ঠিত লোকজন আমাকে এসে বলেছেন, মাসুম সাহেব হোটেল করবেন তো সমুদ্রের পাড়ে কেন, আপনি শহরের ভেতরে এসে করেন, ওখানে তো ডাকাতি হয়, পাহাড় থেকে লোক নামে, নেমে তো লুটপাট করবে, এখানে খবরদার করবেন না, আপনি শহরে করেন, ইনভেস্টমেন্টই যখন করছেন ভেতরে করেন। তো আমি বললাম যে আমি তো অনেক জায়গায় গিয়েছি, ছেলেবেলা থেকে ঘুরেছি পৃথিবীর অনেক জায়গায়, আমার মনে হয় সমুদ্রের পাড়েই জিনিসটা ভালো হবে। তো আমাকে করতে দেন, আপনারা আপনাদের চিন্তা নিয়ে থাকেন, আমি একটু আমার মতো করে করি। এমনকি ওই যে ভদ্রলোক আমাকে জমিটা অ্যালটমেন্ট দিয়েছিলেন, পরে উনি দেখতে এসছেন একদিন যে আদতেই আমি কি জমি রাখার জন্যই রেখেছি না হোটেল টোটেল কিছু করেছি। উনি ঘুরে টুরে ওই আমি ছিলাম না, আমার ইঞ্জিনিয়াররা ছিল, ওনাদেরকে বলে গেছেন, না ভদ্রলোক তো সত্যি সত্যি হোটেল করছেন। তখন তো কেউ মানে কল্পনাতেই আনেনি যে কক্সবাজারে এই বিচের ওপরে কিছু হবে। তাহলে এটাই যে যদি আপনি যেরকম সংকল্প নেন এবং স্বপ্ন দেখেন, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি ভালোভাবে চেষ্টা করেন, তাহলে এটার সম্ভাবনা এবং এটার সফলতা অবশ্যই আমরা দেখব। চিন্তার সঙ্গে তো অনেক কিছুই থাকতে হয়, কিছু বাস্তবতাটাও কিছুটা থাকতে হয়। যেমন ধরেন আমি এখানে যেটা করেছি, এই সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ, এখানে তো ধরেন এত ভেতরে, এবং ঢাকা থেকে ভেতরে হলেও সর্বসাকুল্যে 2 ঘন্টা লাগে এখানে আসতে। তো আর আমি যখন জমিটা নিয়েছি, রাস্তাঘাট টাট কিছু ছিল না। আমি যে LGRD এবং LGED এদের অফিসে যে কত হাজারবার গিয়েছি, খালি রাস্তাটা মেরামত করবার জন্য, ঠিক করবার জন্য। তো ওনারা সদয় হয়ে করেছেন, একটু দেরি হয়েছে কিন্তু করে নিয়েছেন শেষ পর্যন্ত। এই তো শেষ পর্যন্ত তো আমাদের চোখের সামনেই খুব সুন্দর একটা ভিউ, এবং অবশ্যই বিশ্বমানের একটা প্রতিষ্ঠান আমাদের মাঝে এসে গেছে। তো পরবর্তীতে একটু সামনের আরেকটা স্বপ্নের পদক্ষেপটাকে কেমন দেখছেন আপনি? আমার তো বয়স হয়ে গেছে, এটা আগে আরো ভালোভাবে প্রসারিত করব। ধরেন আমার এই যে ভেতরে আরো একটা বড় বিল্ডিং হচ্ছে, ওখানে প্রায় 100-র উপরে রুম হবে, আর অন্যান্য ফ্যাসিলিটিস প্রায় 1200 লোকের
কনফারেন্স ফ্যাসিলিটিস, হচ্ছে প্রায় 500-600 লোকের ডাইনিং ফ্যাসিলিটি হচ্ছে, রেস্টুরেন্ট। এইসব মিলে টিলে ওটা শেষ করতে হয়তো আরও 1-1.5 বছর লাগবে। তারপরে আমি আমার এই পাশে এই ধান ক্ষেতটার ওপাশেও বেশ কিছু জমি আছে, ওখানে একটা কিছু স্থাপনা করবো আর কি। মানে এটার সাথে সংযুক্ত না অন্য কোনো? এর সঙ্গে সংযুক্ত পথঘাট করে আর কি। আচ্ছা, তো এইটা আর যদি হেলথ পারমিট করে আমি ভাবছিলাম যে শ্রীমঙ্গলে কিছু করবার। শ্রীমঙ্গল। আচ্ছা, তো বাংলাদেশের পর্যটনকে আপনি একটু পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন, এটা অবশ্যই স্বীকার করতে হয়। কারণ যেখানে কেউ কল্পনাও করেনি সেখানে আপনি পা ফেলেছেন এবং আজকে দৃঢ় একটা অবস্থানে আপনি চলে আসছেন। এই জন্য আপনাকে আমাদের এই ট্যুরিজম সেক্টরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলে যেতে চাই যে ব্যক্তি মাসুম ইকবাল, একটা মানুষের অনেক কিছু স্বপ্ন থাকে, অনেক কিছুই সে ভাবে, কল্পনা করে। তার যেই পারিপার্শ্বিক যে কাজকর্ম রয়েছে তার বাইরেও তার নিজস্ব একটা জগৎ আছে। সেই জগৎটা কেউ কারো থাকে লেখালেখি থাকে, কেউ ভ্রমণ করতে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে। ব্যক্তি মাসুম ইকবাল কোন জিনিসটাকে পছন্দ করে? আপনি যে 3টে কথা বললেন ওই 3টেই আমার পছন্দের বিষয়। আমি খেতেও খুব পছন্দ করি, আবার ঘোরাঘুরিও করি, খুব ভ্রমণ করি, আর আমি সময় পেলে মাঝে মধ্যে কবিতা লিখি। এই নিয়ে তো আমার বাড়িতে অনেক কথা শুনতে হয়, মানে আমার স্ত্রী অনেক কিছু আমাকে বলেন, তারপর কিন্তু বন্ধু বান্ধবরা খুব অ্যাপ্রিসিয়েট করে। সব গুণী ব্যক্তিদের ঘরের গল্পই মনে হয় এমনই। বিশেষ করে কবি যারা রয়েছেন, কবিদের ঘরের গৃহর যে বিষয়টা মনে হয় এমনই হয়। তো আমরা জানলাম যে কবিতা লিখেন আপনি। কোনো কবিতা কি আমরা কোনো মানে বই আকারে কি আছে দেখেন? না, আমি আসলে ওই ব্যাপারে খুব একটা আগ্রহী নই। কয়েকবারই কয়েকজন পাবলিশার এসছেন আমার কাছে, বলেছেন যে কবিতাগুলো দেন আমরা ছাপি, তো দেয়া হয়নি। কিন্তু আমি লিখে যাই সময় পেলেই। আমি এটা কি একেবারে নিজের ভালো লাগার জন্য? হ্যাঁ, নিজের ভালো লাগা, এবং আমি নিজে লিখে আবার নিজে আবৃত্তি করে নিজেই শুনি বা বন্ধু বান্ধবদের শোনাই। ওরা খুব অ্যাপ্রিসিয়েট করে। বন্ধু বান্ধব তো যেটাই করবেন সেটাই পছন্দ করবে, তারা একেবারে নিজস্ব মানুষ। কিন্তু সাধারণ যারা আছেন, এই একটা পাঠক শ্রেণী হয়, একজন কবির মূল শক্তিটা, অনুপ্রেরণা কিন্তু ওখান থেকে আসে যদি কবি আমরা করি। তো আমরা চাইবো যে এই কবিতার যেই পংক্তিমালা আছে এগুলো ছড়িয়ে যাক। তো সেই জন্য আমরা একটা কবিতা শুনতে যাচ্ছি, আপনার লিখিত স্বরচিত একটা কবিতা, আপনার আবৃত্তি আমরা আমাদের দর্শক যারা রয়েছেন তাদের জন্য চাই। এখানে আসবার পরে বোধহয় 2-1 বছর হয়েছে। তখন তো টাকা পয়সাও ছিল না, ব্যাংক ঋণটাও পাইনি, চুপচাপ এই ঘরটায় শুয়ে থাকতাম। তো ওই মাঝে ওই ধান ক্ষেতের দিকে তাকিয়ে দেখতাম অনেক কিছু। তো এই প্রকৃতি নিয়েই একটা কবিতা লিখেছিলাম, সেটা আমি আজকে আপনাদের জন্য পড়তে পারি। কুয়াশায় ঘেরা অবসন্ন পৃথিবী, কবিতাটার নাম। পৌষের শেষে ভাবলেশহীন পোয়াতি গাভী গোয়ালের ধারে জাবর কেটে চলে সারা দুপুর, আর লেজ নেড়ে গায়ের মাছি তাড়ায় অনবরত। নতুন ফসল উঠছে কৃষকের ঘরে, নারকেল আর খেজুরের রসে ভেজানো চিতই পিঠে, পায়েস, গুড়ের তৈরি তেলে ভাজা পান পিঠে, ভাপা, আরও অনেক খাবারের সমাহার এই নবান্নে। ধান কাটা শেষের পথে, চাষি শেষ বিকেলে খেজুরের গাছ কাটে ধারালো দা দিয়ে তার নিপুণ হাতে। এই পড়ন্ত বেলায় রোদের আমেজ তার পিঠে ঘাড়ে এসে পড়ে, আর কাঠবিড়ালি এ গাছ থেকে ও গাছে ছুটে বেড়ায়। গাছের ফল খায় আর সামান্য শব্দ হলেই থমকে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করে। বাংলার এ অঞ্চলে গরু ও ঘোড়া একই সঙ্গে মাঠে চড়ে। ধান কাটা হয়ে গেলে শেষ, ফসলের জমির সঙ্গে রয়ে যাওয়া মুথু খায়। কালো ফিঙে ডালে বসে লেজ নাড়ে,
পোকা ধরে, আর এক ঝাঁক শালিক মাঠের ঝরা ধান খুঁটে খুঁটে খায়, তারপর হঠাৎ নিরুদ্দেশে উড়ে চলে যায়। এইসব আরও কত কি যে আছে এখানে, ঘোলা জলের ডোবা, আশ্যাওড়া আর গজারির বন। অসাধারণ কবিতা স্যার। অসাধারণ কিনা জানি না, লিখেছি আমার কবিতা এই আর কি। এই কবিতাগুলো আসলে যখন এই কেউ লিখে, সে আসলে শুধু নিজের জন্য কিন্তু লিখে না। আমরা অনেক কিছু নিজেরা অনুভব করি, কিন্তু এই অনুভবটা শুধু নিজের জন্যই থাকে। কিন্তু যখন এটা কবিতা আকারে চলে আসে তখন আর নিজের থাকে না। তখন আসলে যারা কবিতা প্রেমিক হন, কবিতা ভালোবাসেন, তাদের হয়ে যায়। আমরা আশা করব যে স্যারের যে কবিতা আমরা শুনলাম, এটা একদিন অনেক পাঠকের কাছে পৌঁছে যাবে, কবিতা প্রেমিকের কাছে পৌঁছে যাবে। সেটা অবশ্যই আমরা স্যারের কাছে প্রত্যাশা করতেই পারি। দ্বিতীয়ত, কবিতা শুনলাম, আর কি আছে যেটা বলার মতো? যেমন আপনি বলেছেন যে আপনি খেতে পছন্দ করেন, ভ্রমণ করতে পছন্দ করেন। ভ্রমণ নিয়ে কি কোনো কথা আছে যেটা আমাদেরকে আপনি শেয়ার করবেন? আমার বাড়িতে মানে আমি একটু ডান পিঠে গোছের সবার ছোট ছেলে এবং ডান পিঠে গোছের ছিলাম, কারো কথা শুনতাম না। তো আমাকে খুব সাবধানে রাখা হতো যে কখন আমি পালিয়ে যাই। তো ক্লাস 10-এ উঠবার আগে আমি 3বার পালিয়েছি। আমার বাবা যেখানে যেখানে আগে চাকরি করেছেন, সেই চাকরির সুবাদে যেখানে যেখানে ছিলাম আমরা, সেই সব জায়গায় গিয়ে এত বন্ধু বান্ধব ছিল আমার, ওদের সঙ্গে 7 দিন 8 দিন 10 দিন থেকে তারপরে ফেরত এসেছি। ওইদিকে তো আমার মার খুব খারাপ অবস্থা যে আমার ছোট ছেলে এরকম নেই, চলে গেছে। একদিন তো এমন হয়েছে, তখন ভালো পত্রিকা ছিল ইত্তেফাক। তো আমার 3 নম্বর ভাই, তো উনি ওই আমার ছবি নিয়ে সেই ইত্তেফাক অফিসে যাচ্ছেন যে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। তো সেই দিন আবার আমি ফেরত এসেছি, পথে আমার সঙ্গে দেখা। হ্যাঁ, তো তখন আমার মা আবার আমাকে কিছু বলতে দিতেন না, ভাইরা যে আমাকে রাগ করবে বা বকাঝকা করবে সেটা করতে দিতেন না। সবার ছোট ছেলে, অনেক প্রিয় ছিলাম আমি তার। সেটাকে কি আমরা ভ্রমণ হিসেবে, ভ্রমণের প্রতি একটা ধকুলতা ধরতে পারে না? যেমন ওই যে বললাম যে কক্সবাজার যে প্রথম গিয়েছিলাম, সেই এসএসসি পরীক্ষা দিয়েই তার পরের দিন বোধহয়, সেটাও কি পালানো? একেবারে বাড়িতে কিছু না বলে আমি চলে গিয়েছি। সেই পালানোটাই তার একটা ঠিকানা হয়ে গেছে। আর একটা খাবারের বিষয় নিয়ে, খাবার আমার ভালো খাবার, আমার মনে হয় সবারই ভালো খাবার ভালো লাগে। তো আমি মানে ধরেন যে কোনো ভালো খাবার খুব পছন্দ করি। বাংলা খাবার, ভর্তা, ভাজি, ডাল, এগুলো আমার খুব প্রিয় খাবার। নিজে কি রান্না করা হয়? আমি খুব ভালো রান্না করি। আচ্ছা দর্শক, আসলে বলছিলাম যে যেটা বললেন যে ভালো রান্না করতে পারেন, সেটার প্রমাণ অবশ্য আজকে আমি পেয়েছি। আমরা একসাথে আজকে খেয়েছিলাম, সেখানে প্রত্যেকটা খাবারের কিছু ডিসক্রিপশন ছিল, ওখানে কি কম হয়েছে কি বেশি হয়েছে সেটা যখন আমি শুনছিলাম ওনার কাছ থেকে, তখন বুঝতে পারছিলাম যে খাবার তৈরিতেও তার দক্ষতা রয়েছে। একটা মানুষ যখন সফল হয় তখন তার অনেক কিছুই ভালো লাগে, কিন্তু এই সফল হতে হলে যেই পথ হেঁটে আসতে হয়, সেই পথটা আসলে অনেক মসৃণ থাকে না, খুব আরামের থাকে না। কষ্ট সহ্য করতে হয়, একটা চ্যালেঞ্জ নিতে হয় এবং দৃঢ় সংকল্প নিয়ে কিন্তু এগিয়ে আসতে হয়। সে এগিয়ে এসে যখন বিজয় মাল্য গলায় নেন, তখনই আমরা কিন্তু তাকে বরণ করে নেন। তেমন একজন বিজয়ী মানুষ আমাদের সামনে, একজন সফল একজন মানুষ এই মাসুম ইকবাল। আমাদের বাংলাদেশের যেই পর্যটন সেক্টর রয়েছে, যাকে আমরা বাংলাদেশের অর্থনীতিকে পরিবর্তন করে খুব সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা অন্যতম শক্তি হিসেবে দেখি, সেই শক্তির একজন পরিচালক এবং একজন শক্ত হাতে এগিয়ে নেওয়ার একজন চালক আমরা বলতে পারি মাসুম ইকবাল সাহেবকে। তো আমি আজকে তার সাথে কথা বলছিলাম অনেক কিছু, তার ঘরোয়া বিষয়, তার নিজস্ব বিষয়। এখন যেটা জানতে চাইব সেটা হচ্ছে, আমাদের এই সেক্টর নিয়ে যারা কাজ করতে চান,
যারা কাজ করবেন অথবা নেতৃত্ব দেবেন অথবা উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসবেন, তাদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস বলতে পারি, কিছু পরামর্শ বলতে পারি, সেটাই জানতে চাইবো তার কাছে। আমাদের যারা এই সেক্টরে আসতে চান তাদের সম্পর্কে আপনার কিছু পরামর্শ। সবাই তো উদ্যোক্তা হতে পারে না, যার ভেতরে এই গুণগুলো আছে তারা যখন এগিয়ে আসে তারা যেন কম বাধা পায়। বিশেষ করে সরকারি ব্যবস্থাপনা আছে যেগুলো, যেসব অফিস আদালত আছে, সেখানে যদি কম বাধাগ্রস্ত হয় তখন কিন্তু মানুষ ফিল করবে যে খুব ইজিলি আমি জিনিসটা করতে পারলাম, এত বাধার সম্মুখীন হইনি। সেই জন্য আমার মনে হয় ওয়ান স্টপ সার্ভিস যদি করা যেত, যে একটা জায়গায় গিয়ে এই হোটেল মটেল বা ট্যুরিজমের সব ব্যাপারগুলো আমরা যত রকম লাইসেন্সিং আছে সব একটা জায়গায় গিয়ে আমি করতে পারবো, তাহলে বোধ হয় তার অন্য অন্য কাজে মনোনিবেশ করবার অনেক সময় পেত এবং কাজ করতে পারতেন। এই যে আমার তো মনে হয় 30 ঊর্ধ্ব, মানে 30-এর বেশি লাইসেন্স আমাদের প্রয়োজন হয় একটা রিসোর্ট বা একটা হোটেল চালাতে। এটা যদি একটা জায়গায় বসে করা যেত বা পাওয়া যেত তাহলে বোধহয় মানুষের এত কষ্ট হতো না। এই কষ্টের যন্ত্রণায় অনেকে এই পথ ছেড়ে চলে যায়, হয়তো খুব আগ্রহ নিয়ে আসে কিন্তু দেখে যে অনেক কঠিন, তো তখন আর এগোতে চায় না। এটা তো ছিল সরকারি যে প্রতিবন্ধকতার বিষয়টা। তারপরে ওই ব্যাংকের কথা বলছি, ওই ওয়ান স্টপ সার্ভিস যদি ওই ব্যাংকের ব্যাপারটাও যদি একই জায়গায় হয়, মানে ফাইন্যান্স, তাহলেও তো অনেক সুবিধা হয়। কিন্তু আর পাশাপাশি যারা এই সেক্টরে আসতে চান তাদের সম্পর্কে যদি একটু পরামর্শ, তারা কিভাবে? এটা আগ্রহ থেকে আসবে। যারা আগ্রহী হবেন, যারা ভ্রমণ পছন্দ করেন বা এরকম একটা কিছু গড়ে তোলবার চেষ্টা করবেন, তারা তো আমার মনে হয় একটু হাত বাড়ালেই যদি সব কিছু পাওয়া যায় হবে না কেন, এই দেশ অনেক উন্নত হবে। ব্যক্তি মাসুম ইকবাল, তার পরিবার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার একজন স্ত্রী, মুসলমানরা তো আবার এই 4 জন পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু আমার স্ত্রী একজনই, উনি আছেন আমার সঙ্গে আজকে প্রায় 50 বছরের মতো। আর আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা বড়, ও আমেরিকাতে পড়াশোনা করেছে, প্রথমে গ্রাজুয়েশন করেছে, তারপরে জুরিস ডক্টরেট করেছে, তারপর অ্যাটর্নি অ্যাট ল, ও ওখানে আজকে প্রায় 15 বছর আইন প্র্যাকটিস করে এবং ফ্লোরিডা স্টেটে ও আইন প্র্যাকটিস করে, ল প্র্যাকটিস করে এবং ভালো, তার প্র্যাকটিস খুবই ভালো। আর আমার ছেলে 2 জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন, একটা আমেরিকান লিহাই ইউনিভার্সিটি থেকে, আর পরবর্তীকালে জনস হপকিন্স থেকে। তো জনস হপকিন্স থেকে পাশ করে ও এখন ডিপার্টমেন্ট অফ এনার্জিতে অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে আছেন। তো এই তো ইদানিং এত ছাঁটাই হচ্ছে লোকজন, কিন্তু ও টিকে আছে এখনো, কিন্তু অনেক লোকজন ছাঁটাই হচ্ছে, তাই ও খুব চিন্তা করছে যে দেশে এসে কিছু করবে কিনা। আমাকে মাঝে মাঝে ফোন করে বলে। সন্তানদের নিয়ে কথা হচ্ছিল, তারা সুপ্রতিষ্ঠিত এবং সুশিক্ষিত। যেহেতু আমাদের ব্যবসার ট্রেডিশনালি যেটা হয় যে বাবার পরবর্তীতে সন্তানরা ব্যবসা ধরার চেষ্টা করেন এবং তাকে আরও অনেক সময় এগিয়ে নিতে পারেন, অনেকে পারেন না, তাদের ইচ্ছে কি? আমার ছেলের খুব ইচ্ছে যে সে দেশে এসে ব্যবসা করবে, কিন্তু মুশকিলটা কি, ওর স্ত্রী আবার জনস হপকিন্সের প্রফেসর অফ মেডিসিন, জেরিয়াট্রিক্সের প্রফেসর। সো তার একটা ব্যাপার আছে, স্ত্রী আর স্বামী তো আলাদা থাকা সম্ভব নয়, আর বাচ্চাগুলো ওখানে পড়ে, একটা প্রতিষ্ঠিত ভালো স্কুলে পড়ে, 3টে বাচ্চা ওর একসঙ্গে, ওদের ট্রিপলেট হয়েছে আর কি, মানে 3টে বাচ্চা একসঙ্গে হয়েছে। তো সেগুলোকে বড় করা একটা কঠিন অধ্যবসায়ের ব্যাপার।
আর এখানে এসে ওদেরকে আবার পড়াশোনা নতুন স্কুলে দেয়া টেয়া, এটা একটা সমস্যা। এছাড়া ও খুব নিজে চায় যে এসে ব্যবসার হাল ধরবে এবং এখানে ব্যবসা ট্যাবসা করবে। মানে আমি কি কি করেছি জীবনে, ও যদি এর চাইতেও কিছু ভালো কিছু করতে পারে, এটা ওর বরাবরই খুব ইচ্ছে। আচ্ছা, তো আমরা একটু পর্যন্ত জানলাম। আর মেয়েও কিন্তু ওর ব্যবসায়িক জ্ঞান খুব বেশি আমার মেয়েটার। কিন্তু ওই যেহেতু ল প্র্যাকটিসে খুব ভালো করছে, আমি জানি না ও আসবে কি না কখনো, কিন্তু প্রায় আসে, এসে আমার সঙ্গে থাকে এখানে। আমরা পুরো জার্নিটা এই অল্প একটু সময়ের মধ্যেই শুনলাম, জানলাম। জীবনে প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু মিলিয়ে জীবন। ব্যক্তি মাসুম ইকবাল আমাদের চোখে এবং এই ছোট্ট ক্ষুদ্র জীবনে একটা সফল মানুষ হিসেবে আমাদের চোখের সামনে ভাস্বর। এইটুকু জীবনে এই প্রাপ্তি অনেক থাকতে পারে, অপ্রাপ্তিও হতে পারে। প্রাপ্তিগুলো আমাদের চোখের সামনে যদি আমরা দেখি বৈশ্বিক বিষয়ে। অপ্রাপ্তি বলতে কি কোনো কিছু আছে? এ ব্যাপারে আপনাকে আমি রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা বলি আসি। কি পাইনি তার হিসাব মিলাতে, মন আমার রাজি নাহি রাজি। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কেবা করে হাহাকার। কি পাইনি তার হিসাব মেলাতে, মন আমার আজি নাহি রাজি। কেমন কবিতার আড়ালে কিন্তু আমার প্রশ্নটা হারিয়ে যাচ্ছে। জীবনে অপ্রাপ্তি থাকতেই পারে, এমন কি কোনো কিছু আছে যে আমার ওই একটা বিষয় এটা আমার হয়নি? না, আমার আর কোনো আফসোস নেই, আমার কোনো রকম আফসোস নেই। আফসোস না, অপ্রাপ্তি। অপ্রাপ্তি থেকেই তো আফসোস, থেকেই তো অপ্রাপ্তি, বা অপ্রাপ্তি থেকে আফসোস, এরকমই তো ব্যাপারটা। তাহলে আমরা বলবো যে আফসোস নেই। এই অপ্রাপ্তি বলতে যেটা আমরা দেখি সেটাকে আসলে নিজের মতো করে নিয়ে গেলেই মনে হয়। যা যা পেয়েছি, যা বিধাতা দিয়েছেন বা পৃথিবীর কাছ থেকে যা পেয়েছি, অনেক। কিন্তু যদি আমি এখন গানের ভাষায় বলি, যা পেয়েছি তা আমি চাই না, যা চেয়েছি তা কেন পাই না, এমন ভাবে তো আছে। সেটা একরকম চিন্তা, আমার চিন্তাটা হলো এইরকম। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই দীর্ঘ সময়টা দেওয়ার জন্য। আর আমরা আশা করি যে আপনাকে আমরা আমাদের এই সেক্টরে একজন অগ্রপথিক হিসেবে দেখব, আমরা আপনাদের উত্তরসূরি হিসেবে এগিয়ে যাব। আমরা সবসময় আপনার জন্য শুভকামনা করব এবং আপনার দোয়া, আশীর্বাদ এবং পথ নির্দেশনা আমাদের এই সেক্টরে যারা রয়েছেন তাদের থাকবে। আপনার জন্য অসংখ্য অশেষ শুভকামনা।